মনে করছস? হ্যাঁ, কাজের কথা কইলেই তুই অসুস্থ হয়ে যাস, আমি কিছু বুঝি না। আর সব কথা আমার পোলার কাছে কস। তুই আসার পর থেকে আমার পোলা আমারে আর আমার মাইয়ারে দেখতে পারে না। এই আমার পোলারকে যাবে করছস? আজকে সুযোগ পাইছি, আজকে ঝোপ বুঝা কোপ মারুম। কেমনি তোর যা করা লাগে সেটা আমি ভালো করে জানি। এই সাথী দাঁড়ায় আসোস কেন? যা করার কর, ওরা আজকে শেষ করে তোর বাচ্চাটা আজকে মার। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, তাই না? আরে তুই তো একটা ফকিন্নির ঘরের মেয়ে। যখন বাবার বাড়ি ছিলি সারাদিন না খেয়ে থাকতি, আর যখন আমাদের বাড়ি এসেছিস এখন প্লেট ভরে ভরে খাস, তাই না? খেয়ে খেয়ে শরীরে শক্তি হয়েছে, শক্তি হয়েছে। সাথী মা, আপনার আমার জায়গাতে আমার ব্যথা লাগতেছে। আরে ব্যথা লাগতেছে? আরে ব্যথা দেওয়ার জন্যই তো ধরছি। তোর কি সোহাগ করার জন্য আমি ধরছি? হ্যাঁ, তুই আমার পোলার আমার কাছ থেকে চিনে নিছস, তোরও তো আজকে ছাড়তেছ না। সাথী দাঁড়ায় রসিস কাট পেট পাশে বাড়ি দিতে পারত। চুপ, একদম চুপ। মা, আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি মা, আপনি আমার লোকে এমনটা কইরেন না। আপনারা আমারে মাইরে বলাইবেন ঠিক আছে, কিন্তু আমার সন্তানটা কিছু কইরেন না। ও তো আপনাকে বংশেরই সন্তান, ওরে চাইরা দেন। ওইটাই তো বড় সমস্যা। আরে ও যদি দুনিয়াতে আসে না, আমার পোলা যেইটুকু আমারে ভালোবাসে সেইটুকু তো থাকবো না, সেইটুকু তো যায় পড়বো ওর উপর। এই জন্যে তোরে মাইরা তো লাভ নাই, ওরে মারুম সাথে সাথে তোরেও মারুম। কি ব্যাপার, কি হয়েছে, তোমরা কি করছো? আরে বৌমা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই তো হাসপাতালে নিয়ে যেতে চাইতেছি, দেখোস না? তানহা, কি হয়েছে তোমার? আরে কি হয়েছে আমাকে বলো। আমারে তুমি বাঁচাও, তোমার মা বোন আমার মাইরা বলাইতেছে। না না, আমরা তো কিছুই করি নাই। বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, যাই দেখি ঘরের ভিতরে কান্না করতেছে। তাই বললাম কি হয়েছে, বললো পেটে ব্যথা করতেছে। তাই তো আমরা ঘরের থেকে বের করে হাসপাতালে নিয়ে যাইতেছিলাম। হ্যাঁ ভাইয়া, মা যা বলছে একদম ঠিক কথাই বলছে। আমরা হঠাৎ করে ভাবির কান্নার আওয়াজ পেলাম, আর তাই তো ভাবিকে বাইরে নিয়ে এসেছি যাতে ভাবিকে নিয়ে হাসপাতালে যেতে পারি। ও আচ্ছা, তোরা ভাবিকে অসুস্থ দেখে হসপিটাল নিয়ে যাচ্ছিলি তাই না? মা, তোমরা কি ভেবেছো আমি তোমাদের কোনো কিছুই জানি না? আমি তোমাদের সব কিছু জানি, আর তোমাদের সব কিছু আমি আড়াল থেকে দেখেছি এবং ভিডিও করেছি। তোমরা আমার বউয়ের সাথে কি কি করেছো। মা, তুমি কিভাবে পারলে? একটা প্রেগনেন্ট মেয়ে, তার পেটে বাচ্চা, তুমি তাকে আঘাত করছো, আমার বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করছো। মা, তুমি কি বিবেকহীন হয়ে গেছো? আমি আমার ওয়াইফকে তোমার কাছে নিরাপদের জন্য রেখে গেছি, আর তুমি কিনা তার উপর অত্যাচার করছো। কিন্তু কেন মা? আর তুই তো আমার বোন, তোকে কি বলবো? একটা আমার চিন্তা করতো, আজকে যদি তানহার জায়গায় তুই থাকতিস, আর তোর সাথে যদি তোর শ্বশুরবাড়ির লোকজন এই সেম ব্যবহারটাই করতো, তাহলে তুই কি করতিস? তুই পারতিস সহ্য করতে? কি মা, তোমার মেয়ের সাথে যদি এই সেম কাজটাই করতো, তুমি কি পারতে এটা সহ্য করতে? কখনোই পারতে না। তো আজকে আমার ওয়াইফ দেখে তোমরা আমার ওয়াইফের উপর অত্যাচার করছো। মা, আমি তো তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি মা। যেদিন থেকে এই বউ এই বাড়িতে আসছে সেদিন থেকেই তোর পরিবর্তন আমি লক্ষ্য করেছি। তুই একের পর এক ভাবে পরিবর্তন হয়েছিস। কেন? আগে যেভাবে আমাকে মা বলে ডাকতি, সব সময় জিজ্ঞেস করতি মা তোমার কি লাগবে, তোমার কোনো সমস্যা হচ্ছে কি না, অসুখ হলে আমার পাশে গিয়ে বসে থাকতি। যতক্ষণ আমার ঘুম না আসতো তুই আমার কাছ থেকে সরতি না। কিন্তু বউ আসার পর কি সেটা করেছিস? না, একটা বারো কি প্রাণ খুলে আমাকে মা বলে ডেকেছিস? ডাকিসনি। সব সময় চেয়েছিস বউ তোর কাছে থাক, আর আমরা দুজন তোর থেকে দূরে সরে যাই। তুই তো তাই করেছিস বাসায়। একটা বারের জন্য তো কখনো চিন্তা করিসনি যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে বড় করছে, সুশিক্ষায় শিক্ষিত করছে, যার কারণে আজকে তুই পুলিশ অফিসার। না, সেই মার মূল্য তোর কাছে এতটুকু নাই। তোর মূল্য হয়েছে এখন বউ। তুই সব কিছুতে মূল্যায়ন করিস বউকে। আমি আর আমার মেয়ে ঘরের ভিতরে কি করছি, খাচ্ছি না খাচ্ছি, একবারও কি খোঁজ নিয়েছিস? নিয়ে আসনি। আর যার রাগ উঠেছে তোর বউর উপর, আর এই কারণেই আমরা চাইছি তোর ভালোবাসা যাতে আমরা আবার ফেরত পাই, সেই বাসা যেন আবার আমাকে প্রাণ খুলে মা ডাকে। এই জন্যই তো তোর বউকে আমরা মেরে ফেলতে চেয়েছি,
তার সন্তানকে আমরা মেরে ফেলতে চেয়েছি, এটা আমাদের দোষ। কেন খোঁজ নিবে মা? তুমি জানো না সে এখন নতুন মা পেয়েছে, নতুন বাবা পেয়েছে। আমাদের দিয়ে এখন সে কি করবে? আমার পরিবর্তে সে শালি পেয়েছে, আর তোমার পরিবর্তে সে মা পেয়েছে, শাশুড়ি পেয়েছে। আর একটা কথা বলবি না তুই, তুই অনেক কথা বলেছিস। মা তুমি কেন ভুলে যাচ্ছ? মায়ের জায়গা এক জায়গায় আর স্ত্রীর জায়গা আরেক জায়গায়। তুমি তোমার জায়গাতে আছো আর আমার ওয়াইফের জায়গায় আছে। আমি যে তোমাকে কম ভালোবাসি সেটা তো না। আমি আমার ওয়াইফকে যেমন ভালোবাসি ওয়াইফ হিসাবে, তোমাকে মা হিসেবে আমি সেমভাবে ভালোবাসি। হ্যাঁ, হয়তো আমি আমার ডিউটির জন্য তোমাদেরকে একটু সময় কম দিতে পারি। একটা মেয়ে তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে কেন জানো? একটু সুখ পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর তুমি এটা কেন বোঝো না? আজকে যদি তোমার মেয়ের সাথে এমন হতো, তুমি কি পারতে মেনে নিতে? তানহাও সেমভাবে একটু ভালোবাসা পাওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছে। তোমাকে সে মা হিসাবে দেখে, আর তুমি কিনা তাকে বই হিসাবেই দেখছো। কেন পারছো না তাকে একটু মেয়ে হিসাবে দেখতে? তাকে মেয়ে হিসাবে দেখতে তোমার সমস্যা কোথায়? দেখো মা, তোমাদের যদি এতই খারাপ লাগে যে আমি তোমাদেরকে ভালোবাসি না, এটাই যদি তোমার মনে হয়, তাহলে তোমরা দুজন না আমার বাড়ি থেকে চলে যাও। আমাদের বাড়িতে থাকার তোমার কোনো দরকার নেই। ও, এখন আমরা চলে যাবো তাই না? এই কই যাবো? তুই জানা আমাদের আছে কে? তুই আমার একমাত্র ছেলে, যা সুখ দুঃখে সবসময় পাশে দেখেছি। আজকে সেই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দে তারে, আমরা চলে যাই। তুমি এসব বাঁচাও, তুমি আমার হাসপাতালে নিয়ে যাও, আমি মরে গেলাম। আমার কি হচ্ছে তোমার? মা, আমার বাচ্চার যদি কিছু হয়, তোমাকে আর তোমার মেয়েকে আমি কি করবো বুঝতেও পারছো না। বাবা, যা করা পরে করিস, আগে তোমার হাসপাতালে নিয়ে যাও। চলো। ওকে তো আমার এখন মন চাইতেছে। তা না, তুমি তুমি বাসায় কিভাবে? তুমি তো বাইরে ছিলে। আসো, আজকে সেই মজা হবে। তাই কিরে, তুই কেডা? তোর তাই কখনো এই বাড়িতে দেখি নাই। স্যার, আমি আপনাকে বাড়ির নতুন কাজের বুয়া। তুই নতুন কাজের বুয়া? তাহলে আগে যে কাজের বুয়া ছিল ও কোথায় গেছে? স্যার, আমি কেমনে কমু আপনাকে আগের কাজের বুয়া কই গেছে? আমারে তো নতুন করে আজকেই রাখছে এই বাড়িতে কাজের জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সর, ভিতরে যাব। স্যার, এই মেয়েটা কে আপনার লগে? তোকে আমার বলতে হবে, কৈফিয়ত দিতে হবে এই মেয়েটাকে? হ্যাঁ, আরে বলো না, আমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও, সমস্যা কি? আরে বেবি তুমি চুপ থাকো না। কত বড় সাহস দেখছো, নতুন কাজের মেয়ে আইসা আমাকে জিজ্ঞেস করতেছে এই মেয়েটাকে। ওকে কি আমার সবকিছু বলতে হবে নাকি? দেখেন স্যার, আমি কিন্তু খারাপ কিছুই কইনি, কারণ আমার এই বাসার মালিকে কইছে যে আমার কাজে রাখছে, হ্যাঁ আমারে কইছে যে এই বাসায় যেন অপরিচিত কোনো মানুষ না ঢোকে। যদি অপরিচিত কেউ আসে তারা যেন আমি ঘরে ঢুকতে না দিই। তাই কইতেছি স্যার, এই মায়ের নিয়ে আপনি ঘরে যেতে পারবেন না, আমি ঘরে যেতে দিব না। এইবারে মালিক তো আমি, তোরে কে বলছে? হ্যাঁ, এই বাড়িতে আমি যা বলি তাই হয়। আমি এখন আমার গার্লফ্রেন্ড নিয়ে আসছি, একটু সময় কাটাবো। সামনে তো সর, যা ভাগ। বেবি আসো তো। আর হ্যাঁ শোন, ওই 2 কাপ চা বানিয়ে রুমে নিয়ে আয়। চলো বেবি। হোয়াট ননসেন্স! তোর কত বড় সাহস, তুই আমাদের শরীরের উপরে আইসা পড়স? এই তোকে বলছিলাম আমি চা নিয়ে আসলি, তুই ঝাড়ু নিয়ে আসলি, আর আমাদের শরীরের উপরে পড়লি। একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম আমরা, তুই এটা নষ্ট করতে পারলি? হ্যাঁ, আসার কি কোনো সময় পারলি না? সাব্বির, এসব কথা ওকে বলে লাভ কি? ওর মতো একটা অশিক্ষিত মেয়ে রোমান্টিক মুহূর্তের কি বুঝবে? ওর মতো একটা ফকিনীর বাচ্চা তো এ বাসায় বসায় কাজ করে বেড়ায়, আর তোমার মতো সুন্দর ছেলে দেখলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়া। আসলে হয়েছে কি, ওর না তোমার আমার সুন্দর মুহূর্তটা সহ্য হয়নি। ঠিক বলেছো, ওকে তো আমার এখন মন চাইতেছে। তা না, তুমি তুমি বাসায় কিভাবে? তুমি তো বাইরে ছিলে। হ্যাঁ, আমি কেন? আমি বাসায় থাকাতে খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি বাসায় থাকার কারণে এই মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করতে সমস্যা হচ্ছে। এই, তুমি এই কাজটা কি করে করতে পারলে আমার সাথে? আমাকে কিভাবে পারলে এভাবে ঠকাতে?
আমার কোন দিক থেকে কম আছে? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি রূপ সৌন্দর্য কোন দিক থেকে কম আছে? যার কারণে তুমি একটা মেয়ের সাথে পরকীয়া করতেছো? একটু লজ্জা করে না তোমার? একটু ঘেন্না করতেছে না তুমি আরেকটা মেয়ের সাথে এগুলো করতেছো? আমি না তোমার এই নাটকটা অনেক আগেই ধরতে পারছিলাম, কিন্তু তোমাকে বুঝতে দেইনি। এই জন্যই ইচ্ছা করে আমি এখানে ছোট্ট একটা নাটক করলাম, যেন তোমাকে আমি হাতে নাতে ধরতে পারি। আমি না একটা খারাপ মানুষ। খারাপ কেন জানো? খারাপ হচ্ছে এই কারণে আমি আমার বাবা মার অবাধ্য মেয়ে না। আমি আমার ভাইয়ের কথা ফেলতে পারিনি। আমার ভাইয়া জাস্ট একটা বার আমাকে বলেছিল, বোন তুই সাব্বিরকে বিয়ে কর, সাব্বির খুবই ভালো একটা ছেলে, ও তোকে অনেক হ্যাপি রাখতে পারবে, ও তোর জন্য পারফেক্ট একটা ছেলে। কিন্তু না, তুমি তো আমার পায়ের যোগ্যও না, তুমি আমার পারফেক্ট কি করে হবে? তোমার জন্য না এই মেয়েটাই একদম ঠিক আছে। বাজারের মেয়েদের সাথেই না তোমাকে মানায়, আমার সাথে তোমাকে মানায় না। কিন্তু আমি তো এখন চুপ করে থাকবো না। আমি যেহেতু হাতে হাতে তোমাকে ধরেছি, আমার ভাইয়াকে প্রমাণটা দিতে হবে না? আমার ভাইয়া যাকে এত পছন্দ করে আমাকে তার হাতে তুলে দিয়েছে, সেই ছেলেটাকে আমার ভাইয়া দেখবে না? ভাইয়া, ভাইয়া এদিকে আসো। ভাইয়া, আমাকে না তুমি অনেক বড় মুখ করে বলেছিলে ওর মতো ছেলেই হয় না, ও খুব ভালো একটা ছেলে। দেখেছো তো ভালো ছেলে নমুনাটা, দেখেছো তুমি? সাব্বির, তোকে তো আমি ভালো মনে করেছিলাম। আমি ভেবেছিলাম তুই চরিত্রবান একটা ছেলে, আর আমার বোনকে যদি আমি তোর সাথে বিয়ে দিই তাহলে আমার বোন ভালো থাকবে, আমার বোন সুখে থাকবে। অথচ তুই কি করলি? আমার বিশ্বাসটা ভেঙে দিলি। আমার বোনের আমার প্রতি যে ধারণাটা ছিল সেই ধারণাটা ভেঙে দিলি। এই, আমার বোনের কি এমন কমতি ছিল যে তুই আমার বোনকে রেখে বাইরের একটা মেয়েকে নিয়ে বাসায় ফষ্টি নষ্টি করছিস? ছি, তোর বিবেকে একবারও বাধা দিল না? হ্যাঁ, আমি তোকে কত বিশ্বাস করেছিলাম, আমার ফ্যামিলিকে পর্যন্ত বুঝিয়েছিলাম যে সাব্বির একটা ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না। এখন আমি আমার ফ্যামিলিকে কি বলবো? আমি আমার ফ্যামিলিকে বলবো যে সাব্বির বাইরের মেয়ে নিয়ে এসে বাসায় ফষ্টি নষ্টি করে? বোন, তোকে এই বাড়িতে আর থাকতে হবে না, তোকে আমি বাসায় নিয়ে যাবো, চল। কি ব্যাপার? কি হয়েছে এখানে? আর বৌমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? সাব্বির, এই মেয়েটাকে? এই মেয়েটাকে আমি বলছি। ওই মেয়েটা হচ্ছে আপনার ছেলের গার্লফ্রেন্ড। আপনার ছেলে এই মেয়ের সাথে পরকীয়া করছে, আমার বোনকে রেখে ও এই মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে। আপনার ছেলে এই মেয়েকে টাকা দিয়ে ভাড়া করে এনেছে বাসায়, যাতে করে ফষ্টি নষ্টি করতে পারে। আর আমার বোন সেটা আজকে নিজের চোখে দেখে ফেলেছে। আমার বোন যদি আজকে প্ল্যানিং করে আমাকে এখানে না ডাকতো, আমি তো বুঝতামই না যে সাব্বির এত খারাপ ছেলে। আমি তো সাব্বিরকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি ভাবতাম যে সাব্বির অনেক ভালো ছেলে। আমি কখনোই আমার বোনের কথা বিশ্বাস করতাম না। আমি বিশ্বাস করে যেতাম এই অপদার্থটাকে, যে কিনা বিশ্বাসের মূল্যায়ন করতে পারে না। আমি ভেবেছিলাম আপনার বাসায় আমার বোন সুখে থাকবে, কিন্তু না, আমার বোন সুখে নেই। এই সাব্বির দিনের পর দিন আমার বোনের উপর অত্যাচার করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে। আমার বোন এতদিন মুখ বুজে সহ্য করেছে, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম, সেটাকে আমি অস্বীকার করব কিভাবে? তাই আমি চাই না আমার বোন এই ঘরে থাকুক, এই লম্পটের সংসার করুক। আমি আমার বোনকে নিয়ে নতুন জায়গায় বিয়ে দেব, ওকে নতুন একটা জীবন দেব, ওকে ওর লাইফটা আমি গড়ে দিব। বোন চল। ভাইয়া দাঁড়াও, যাবো যেহেতু যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই। সাব্বির, তুমি যেই কাজটা আমার সাথে করলে না, একদমই খারাপ করেছো। আমাকে যে পরিমাণে তুমি কষ্ট দিয়েছো, আমি এটা কোনো দিনও ভুলবো না, আর তোমাকে আমি কখনো মাফও করবো না। তুমি কি ভেবেছো আমাকে তুমি এভাবে ঠগালে অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করতেছো, তুমি জীবনে সুখী হতে পারবে? ইম্পসিবল, কোনো দিনও সুখী হতে পারবে না। এই যে মেয়েটাকে দেখতেছো না, এই মেয়েটা না একদিন ঠিক তোমাকে ফেলে চলে যাবে, তখন তুমি ঠিক আমাকে মিস করবে, বলে দিলাম কথাটা। ভাইয়া চল। চল বোন, তোকে এখানে থাকতে হবে না। বৌমা, এটা কি মা? কেন বুঝতে পারছো না? চোখে দেখছো না এটা কি? এটা একটা বিছানার চাদর, যেটা এই বিছানায় বিছিয়ে তোমরা বাসর রাত করবে। আজকালকার আধুনিক যুগের মেয়েরা তো বিয়ের আগেই তার সতীত্ব নষ্ট করে ফেলে। তা তুমি সতী না অসতী সেটা জানার জন্য আমি এই চাদরটা বিছিয়ে তোমাদের বাসর করতে বলেছি, যাতে কালকে সকালে যদি এই বিছানার চাদর আমাকে দাও আর এটাতে যদি আমি রক্ত দেখতে পাই, তাহলে আমি বুঝবো তুমি সতী, নতুবা তুমি অসতী বলে আমার কাছে গণ্য হবে। আর আমি জেনে শুনে তো আমার ছেলেকে ঠকাতে পারি না, তাই না? মা, আপনি এসব কি বলছেন?
আপনি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের বাসার ঘরে সেগুলো বলতেছেন? মা, আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি আপনার এই কথাগুলো শুনে। আজকে এই দিনে এই সময় এসে আপনি আমাকে এই কথাগুলো কিভাবে বলতে পারেন মা? এই কথাগুলো একদম ওয়ার্ড লাগতেছে না। মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। বিয়াদব। শোনো, আমি যেটা বলেছি ঠিক সেভাবেই হবে। কালকে সকালে ভালোই ভালো এই চাদরটা আমার কাছে দেবে। আর যদি আমার ছেলেকে ঠকাতে চাও না, এ বাড়িতে ভাত খাওয়া কিভাবে হয় সেটা আমি বুঝিয়ে দেবো। আমি জানি বিয়ের পর মেয়েরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তখন মেয়েদের একটু মন খারাপ করে, মেয়েদের একটু কষ্ট হয়, একটু কান্নাকাটি করে। তবে কিছুদিন পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। তোমারও একটু মন খারাপ হয়েছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছুদিন পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, আমি তোমার সাথে বাসর ঘরে বসে একা একা বকবক করছি, তুমি কোনো কথা বলছো না। কি ব্যাপার, কিছু হয়েছে? তোমার মায়ের বিছানা চাদরটা দিয়ে গেছে, কিন্তু কেন? বলেছে এই চাদরটা বিছিয়ে বাসর করতে। কেন? বিছানার তো একটা রঙিন চাদর আছে, আবার সাদা চাদর কেন দিল? কেন দিয়ে গিয়েছে এখনো বুঝতে পারোনি? আমার সতীত্ব পরীক্ষা করার জন্য। বলেছে এটা বিছিয়ে আমাদের বাসর করতে, মা যেন রক্তের দাগ পায়। যদি রক্তের দাগ না পায় তাহলে জানবে আমি অসতী, আর যদি রক্তের দাগ পায় তাহলে তো আমি সতী প্রমাণ হয়েই গেলাম। জানো, আজকে মা আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। তুমি তো আমার সম্পর্কে সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছো। তুমি জানো না আমি ধর্ষিতা মেয়ে? এখন যে মা কাজটা করতে বলেছে এটা তো কোনোদিনও পসিবল না। মায়ের কাছে আমি কোনোদিনও প্রমাণ করতে পারবো না আমি সত্যি, কারণ আমার সাথে যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তারপরে আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিনও কারো বউ হব, কারোর সাথে গিয়ে সংসার করব। কিন্তু তুমি যখন আমার কাছে গেলে, আমার হাত ধরে আমাকে বললে আমাকে তুমি বিয়ে করবে, আমার সাথে সংসার করবে, আমি একটা স্বপ্ন দেখা শুরু করেছিলাম। আমি সত্যি একটা পাগল, বুঝতে পারছো? এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরও আমি তোমার কথা শুনে সবকিছু ভুলে গেছি। একটাবার ভাবিনি তোমার ফ্যামিলি আছে, তোমার মা আছে, তারা যদি একটাবার জানতে পারে আমার সম্পর্কে এইগুলো, তাহলে গেলে আমি তোমার সাথে সংসার করতে পারবো? পারবো না। কেন বললা তুমি আমাকে বিয়া? তুমি তো এখন আমার জন্য তোমার মায়ের কাছেও ছোট হয়ে যাবে, আমার জন্য তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। চলো, আজকে তুমি আমার মায়ের সামনে যাবে, গিয়ে তুমি তোমার সতীত্বের পরীক্ষা দেবে। চলো। না, মায়ের সামনে আমি যেতে পারবো না। আমি তোমাকে যেতে বলেছি, যাবে, আমার সাথেই তুমি যাবে। আসো, আসো বলছি, আসো। মা, কি হয়েছে? এটা কি? তুমি বাসর ঘরে তোমার বৌমাকে সাদা কাপড় কেন দিয়েছো? কেন, তাতে কি হয়েছে? মা, আজকে আমাদের বাসর ঘর, আর আজকে আমাদের বাসর রাতে তুমি এই সাদা কাপড় তোমার বৌমার হাতে ধরিয়ে দিয়েছো সতীত্ব পরীক্ষার জন্য। একটা সাদা কাপড় দিয়ে কি একটা মানুষের সতীত্ব পরীক্ষা করা যায়? আর তুমি এটা কিভাবে পারলে? আজকে আমাদের বাসর রাত, তুমি তোমার বৌমার গালেও থাপ্পড় দিয়েছো। মা, তুমি এটা কিভাবে করতে পারলে? একদিন না যেতে যেতেই বোর পাগল স্বামী হয়ে গেছো, তাই না? যে কিনা মার পক্ষ না নিয়ে বোর পক্ষ নিয়ে কথা বলতে এসেছো। না মা, আমি তোমার বিপক্ষে কথা বলছি না, আমি ন্যায়ের পক্ষে কথা বলছি। আজকে আমার সাথে যে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, মা, ও কিন্তু তোমার মতো একজন মেয়ে। দেখো মা, তুমি তাকে এই সাদা কাপড় দিয়ে সতীত্ব পরীক্ষা করতে চাচ্ছ। মা, তুমি হয়তো জানো না যে একটা মেয়ের সতীত্ব যে কোনো সময় যে কোনো টাইমে নষ্ট হয়ে যেতে পারে। সায়েন্সে কিন্তু সেটাই বলে, একটা মেয়ে যদি সাইকেল চালায় তার সতীত্ব নষ্ট হয়ে যেতে পারে। একটা মেয়ে যদি বেশি দৌড়াদৌড়ি করে তাহলে তার সতীত্ব নষ্ট হয়ে যেতে পারে। একটা মেয়ে যদি গাছে ওঠে তাহলে তার সতীত্ব নষ্ট হয়ে যেতে পারে। মা,
তুমি মডার্ন যুগে কিভাবে একটা সাদা কাপড় দিয়ে একটা মেয়ের সতীত্ব পরীক্ষা করতে চাও? মা, একটা জিনিস চিন্তা করতো, আজকে যদি এই মেয়েটার জায়গায় তোমার নিজের মেয়ে হতো, তাহলে তুমি কি করতে? তুমি কি পারতে এটা মেনে নিতে? মা, এই মেয়েটার জায়গায় আজকে তুমি তোমাকে বসিয়ে দেখো তো, তোমার কেমন লাগে? মা, তোমাকে আমি একটা সত্য কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে ভুলে যাইনি, হয়তো ইচ্ছে করে তোমাকে কথাটা বলিনি। মা, ওর জীবনে একটা দুর্ঘটনা আছে, যেই দুর্ঘটনার কথা তোমাকে আমি বলতে চেয়েও কখনো বলতে পারিনি, আজকে বলছি। মা, কিছু বখাটে পোলাপান ওকে ধর্ষণ করেছে। ও একটা ধর্ষিতা মেয়ে, আর আমি জেনে শুনে ওকে বিয়ে করেছি। কি? এই মেয়ে ধর্ষিতা? আর একটা ধর্ষিতা মেয়েকে তুই বিয়ে করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিস? এটা কখনোই সম্ভব না, আর আমি এই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে কোনো দিনও মানব না। যদি আজকে তোমার মেয়ে ধর্ষিত হতো, তোমার মেয়েকে কি তুমি মেরে ফেলতে? তোমার মেয়েকে কি তুমি সমাজের বাইরে বের করে দিতে? মা, আজকে যদি এই দুর্ঘটনা তোমার সাথে ঘটতো, তুমি কি করতে? মা, একবার মাথাটা ঠান্ডা করে এই কথাটা চিন্তা করে দেখো। একটা অসহায় মেয়ে, আমি একটা অসহায় মেয়েকে সাহায্য করেছি, ওকে বিয়ে করেছি। ও অনেকবার আমাকে বলেছে এই কথাটা তোমাকে বলার জন্য, কিন্তু আমি সাহস করে বলতে পারিনি। মা, আমি ভেবেছিলাম যে বিয়ের পর আস্তে ধীরে তোমাকে সব কিছু বলে দেব, কিন্তু তুমি বাসর ঘরেই যে এমন করবে সেটা আমি আসলে চিন্তাও করতে পারিনি। মা, তুমি একটাবার শুধুমাত্র ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো, তুমি তোমার সব ভুল বুঝতে পারবে। মা, সমাজের বহুত মানুষ ওকে অনেক কথা বলেছে, নানান কথা বলেছে, কিন্তু আমি ওকে কথা দিয়েছিলাম যে সমাজের বাইরে গিয়ে আমি তোমাকে বিয়ে করে তোমাকে নিয়ে সংসার করব। আর আমি আজকে সেটাই করছি। মা, আর এতে যদি তোমাদের সমস্যা হয়, মা, আমি তোমাদের ছেড়েও চলে যাব, তা আমি ওকে ছাড়তে পারবো না। মা, আমি যদি তোমার কাছে অন্যায় করে থাকি, প্লিজ আমাকে মাফ করে দেবে। আমি ওকে নিয়ে এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আসলে বাবা, তুই আজকে যে কথাগুলো বলেছিস না, তাতে আমার চোখ খুলে গেছে। আমি এতদিন অন্ধ ছিলাম, মানুষ যেটা বলতো সেটাই বিশ্বাস করতাম। সত্যি তো, এরকম ঘটনা তো আমার জীবনেও ঘটতে পারতো, এরকম ঘটনা তো আমার মেয়ের সাথেও ঘটতে পারতো। তখন আমি কি করতাম? একটা অসহায় মেয়ের সাথে এরকম ব্যবহারটা আমি করেছি, আসলে এটা আমার মোটেও ঠিক হয়নি। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আর ও তো আর ইচ্ছে করে ধর্ষিতা হয়নি। ঠিকই বলেছিস, লোকজন ওকে জোর করে ধর্ষণ করেছে, এটা তো ওর কোনো দোষ ছিল না। মা গো, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনার জায়গা থেকে আপনি একদম রাইট। ভুল তো হয়েছে আমার। আমি একটা ধর্ষিতা মেয়ে হয়েও আপনার ছেলেকে বিয়ে করেছি। তবে মা, আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক। আপনার জায়গা থেকে আপনি একদম ঠিক কাজ করেছেন। মা, যা হওয়ার তা তো হয়ে গেছে আমার সাথে। এখন সেই পুরনো কথা বলে তোর কোনো লাভ নেই, সেটা তো আর কখনো ঠিক হবে না। আপনি আমাকে আপনার মেয়ের মতো একটু ভালোবাসুন। আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো দিন আপনার কথার অবাধ্য হব না। আপনি আমাকে যেভাবে চলতে বলবেন, ঠিক আমি সেভাবেই চলবো। বৌমা, এসব কথা বলে আর আমাকে লজ্জা দিও না মা। আমি তো আমার ভুলগুলো বুঝতেই পারছি, তোমার কাছে ক্ষমাও চাইছি। এখন থেকে তুমি এবারই বউ না, আমার মেয়ে হয়ে থাকবে। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার বাবার হাত থেকে পেন কেড়ে নেওয়ার? হ্যাঁ, আমার সম্পত্তি আমার বাবা আমার নামে লিখে দিচ্ছে, তোর সমস্যাটা কোথায়? তোর এত বড় সাহস কিভাবে হয় এই পেন কেড়ে নেওয়ার? আমার সাহস কে দিছে এটা আমি কইতে পারব না, কিন্তু আমি বাইসে থাকা অবস্থায় আমি এই দলিলে সই করতে দিব না। আই ফকিনের বাচ্চাই, তুই কোন দেশের মহারানী হ্যাঁ, যে তুই এই পেপারে সাইন করতে দিবি না? শোন, তুই ভুলে যাস না যে তুই এই ফ্যামিলির কেউ না, তুই সামান্য একটা কাজের মেয়ে। তোকে বাবার রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল, আর তুই কি নার্সিস আমাদের ফ্যামিলির ভিতরে কথা বলতে? এই, তুই কি আমাদের ফ্যামিলির কেউ? হ্যাঁ শোন, তোকে যদি বাবা কুড়িয়ে না আনতো, তাহলে তুই এতদিনের রাস্তাঘাটে মানুষ হইতি। তোকে কুকুর, বিড়াল, শিয়াল তোকে চিড়ে খেত, আর এখন নার্সিস আমাদের মাঝে কথা বলতে, তাই না? মা, আপনি কি ফকিন্নির বাচ্চাকে কিছু বলবেন, নাকি আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দিব? বলবো না মানে? কাজের মেয়ে এত বড় সাহস,
সে কিনা আমাদের কাজে বাধা দেয়। আমার তো মনে হচ্ছে ওর হাত পা কেটে গুঁড়ো গুঁড়ো করে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেই, তবেই যদি আমার শান্তি হয়। কিরে বাসার এখনো দাঁড়িয়ে আছিস? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। আপনারা আমার যতই ভয় দেন না কেন, আমি ভয় পাই না। বলছি না আমি বাইসে থাকা অবস্থায় এই দলিল আমি সই করতে দিব না। যদি সই করাইতে চান আমারে মাইরা তারপরে এই দলিল আপনাকে সই করাইতে হইব। এই, আমার সম্পত্তি আমি নিলে তোর সমস্যা কোথায়? হ্যাঁ, তুই এমন কেন করছিস? আমার সম্পত্তি আমাকে লিখে নিতে দে, নাহলে তোর এমন হাল করব না তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখি তোর কোন বাপ আছে, ডাক। ওর কোনো বাপ না থাকতে পারে, কিন্তু ওর একটা ভাই আছে। আর এই ভাই বেঁচে থাকতে এই বোনের কোনো ক্ষতি হবে সেটা আমি কখনো হতে দিতে পারবো না। আর আমি বেঁচে থাকতে আমার বাপের সম্পত্তি কেউ জোর করে নিয়ে যাবে সেটাও তো আমি কখনো হতে দিতে পারবো না। তুই কি মানুষ? হ্যাঁ, তুই কি মানুষের কাতারে পড়িস? তুই আমার বড় ভাই, তুই বড় ভাই হওয়া সত্ত্বেও আজকে আমি ছোট ভাই হয়ে তোর গায়ে হাত তুলতে বাধ্য হলাম। কেন জানিস? কারণ তুই যে কাজটা করেছিস তুই এটা মানুষের মতো কাজ করেছিস, অমানুষের মতো কাজ করেছিস। আর হ্যাঁ, আমি তোকে নিজের আপন ভাই ভাববো, তুই তো কখনো আমাকে নিজের আপন ভাই ভাবতি না। সবসময় সৎ ভাই সৎ ভাই সৎ ভাই সৎ ভাই বলে পাগল করে ফেলতি। এই তোর জন্য আজকে আমি বাবার কাছ থেকে দূরে। এই আমি তো সবসময় তোকে আপন ভাই মনে করেছি, কিন্তু তুই তো আমাকে কখনো আপন ভাই মনে করিসনি, সৎ ভাই মনে করেছিস। আমাদের মা দুটো হতে পারে কিন্তু বাবা তো এক, আমার তো একই বাবার সন্তান, তাই না? তারপর তো এটা কিভাবে করতে পারলি? বাবার কাছ থেকে সম্পত্তি জোর করে নিয়ে যেতে কিভাবে পারলি বল? হ্যাঁ, উত্তর দে আমাকে। আজকে যদি তা না আমাকে না জানাতো তাহলে আমি কখনো জানতে পারতাম না যে আমার বাবা কতটা কষ্টে আছে, কতটা অত্যাচারিত হচ্ছে তোদের কারণে। ছোট সাহেব, আমি জানি না এই কথাগুলো আপনার জানানো ঠিক হয়েছে না ভুল হয়েছে, তবে আমার সামনে বড় সাহেবরা যে পরিমাণ অত্যাচার করছে এইগুলো দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। এই জন্যই তো এই বাড়ির সবার আড়ালে আমি আপনার সাথে যোগাযোগ রাখছি। এই বাড়িতে কখন কি হয়েছে সব কিছু আমি আপনার জানাইছি। এই জন্যই জানাইছি যেন আপনি বড় সাহেবের পাশে দাঁড়াতে পারেন, বড় সাহেবের জন্য কোনো ক্ষতি না করতে পারে এই শয়তানগুলায়। জানেন, কয়দিন আগে ওরা প্ল্যান করতেছিল ঘরের ভিতরে যে সম্পত্তি যদি ভালোভাবে না দেয় তাহলে নাকি বড় সাহেবের মাইরে ফলাইবো। আমি যখন এই কথাটা শুনলাম, বিশ্বাস করেন তখন আমার এমন মনে হইতেছিল আমি যদি ওগো সব প্ল্যানে মাইরে ফলাইতে পারতাম তাহলে তবে একটু শান্তি পেতাম। আচ্ছা, আপনি কেমনে পারেন এগুলো করতে? আপনার না বাবা হয় আর আপনার তো স্বামী, আপনার স্বামীকে আপনি কিভাবে মেরে ফেলতে চাইলেন? আপনার একটুও কষ্ট হইল না? একটা বড় ভাবলেন না বড় সাহেব যদি মারা যায় তাহলে তো আপনিই বিধবা হবেন? উনি আপনাদের জন্য কি না করছে, সব কিছুই তো করলো। এই যে ছোট সাহেবরে শুধুমাত্র আপনাদের জন্য এই বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আপনাদের অসুবিধা হয়, আপনাদের খারাপ লাগে। আর বড় সাহেব কোনোদিন চাই নাই আপনার খারাপ লাগুক, স্যারের খারাপ লাগুক। আপনার কথা চিন্তা করে ওনার এই বাড়িতে বাড়ি করে দিল। লাভটা কি হইলো আপনার? কত কি লাভ হয়েছে ওনার? একটাই লাভ হয়েছে, আপনারা যেন ওনারা ক্ষতি করতে পারেন, আপনারা যেন জোর করে ওনার কাছ থেকে দলিল সই নিতে পারেন, এটাই তো। কিন্তু আমি যেহেতু এই বাড়িতে আসি, আমি কোনোদিনও এই দলিলে সই করতে দিব না। কইছিলাম না? করছি কিন্তু তাই। আমার এই ছোট কালে টুকা এই বাড়িতে নিয়ে আইছে, যে মানুষটা আমার ছোট থেকে বড় করছে, মানুষ করছে। আর কিছু করুক বা না করুক, নিজের বাড়িতে হয়তো বা কাজ করাইছে, আমার খাওয়া দাওয়া বড় তো করছে, কিন্তু তার ক্ষতি যদি কেউ করতে চায় এটা আমি কোনোদিনও হইতে দিব না। আমার মায়েরা তারপরে আপনারা এগো দুজনের ক্ষতি করেন। তোমাকে লাইগা আমার এই পোলারে আমি বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছিলাম, এখন দেখলাম এই পোলা আমার শত্রু না, তোমরাই আমার বড় শত্রু। তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না। আজকেই তোমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে চলে যাবা। চলে যাব মানে? তুমি এটা কেমন কথা বলছো? আরে আমি তোমার বউ আর বাসার তোমার ছেলে, এটা ছেলের বউ। তুমি একবারও চিন্তা করলে না এই কথাটা তুমি বলতে পারলে? মা, তুমি আজকে বাবাকে প্রশ্ন করছো বাবা কিভাবে পারলো তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে। তো তুমি কিভাবে পারলা? হ্যাঁ, তুমি কিভাবে পারলা তোমার ছেলের সাথে যোগ দিয়ে এই বাড়ির সমস্ত সম্পত্তি জোর করে নিয়ে যেতে, বাবাকে অত্যাচার করতে? আমাদের দুই ভাইকে সবসময় দুই চোখে দেখেছো, দুই চোখ আলাদা করেছো। কেন করেছো বলো? তুমি যেহেতু এই কাজ করতে পারলে তাহলে বাবাও ঠিক করেছে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। বাবা যেটা বলেছে সেটাই হবে। যাও এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। চলো মা। এখন যেহেতু ওরা এই বাড়ি থেকে চলে গেছে, আমার মনে হয় না আর এই বাড়িতে কোনো ঝামেলা হইব। এখন আপনারা ভালো থাকতে পারেন। এই
সাহস তো কম না। তো আমি এখন না মেরে পারলাম না। একদম ঠিক আছে। ও আমার ওয়াইফ। ওয়াইফ? কেন, তোরা কি ভেবেছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তুই কে রে? তোকে তো আগে কখনো এই বাড়িতে দেখি নাই। আমি এই বাড়িতে নতুন এসেছি, এজন্য আগে কখনো দেখেননি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, নতুন কাজের মেয়ে আর কি হবে। না না, আপনারা ভুল বুঝতেছেন। আমি এ বাসার কাজের মেয়ে না, আমি হয়েছি এ বাসার বউ। হোয়াট? তুই এই বাসার বউ? স্বপ্ন দেখতেছিস নাকি? বেশি কথা বলিস না তো। এখানে আমরা আমার বন্ধুর সাথে দেখা করতে আসছি, তোকে ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা, আমি বাসারকে ডেকে দিচ্ছি, আপনারা ভিতরে এসে বসুন। হ্যাঁ চল, এর সাথে এখানে কথা বলে সমালোচনা করে লাভ নেই, ভিতরে চল। আপনারা এখানে বসুন, আমি বাসারকে ডেকে দিচ্ছি। এই, তোকে আমি নিষেধ করেছি না বাসার নাম ধরে ডাকবি না? তুই হচ্ছিস এই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকবি, মালকের নাম ধরে ডাকার চেষ্টাও করবি না। আপনাদের দেখে তো শিক্ষিত পরিবারের সন্তান মনে হচ্ছে। আসলে একটা কথা কি জানেন, মানুষ শুধু বই পড়লেই শিক্ষিত হতে পারে না, শিক্ষিত হতে হলে পারিবারিক শিক্ষা দরকার। এই, তোর সাহস তো কম না। তুই সামান্য একজন কাজের মেয়ে হয়ে আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলিস। তুই এত বড় সাহস কোথায় পেয়েছিস? হ্যাঁ, আপনারা আমার গায়ে হাত তুললেন কেন? আমি আপনাদের সাথে তো কোনো অন্যায় করিনি, কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে আপনারা আমার গায়ে কেন হাত তুললেন? দেখ দেখ, আবার মুখে মুখে তর্ক করছে, কত বড় সাহস! মানে ওর সাহস দেখে না আমি না অবাক হচ্ছি। বাসারের বাড়িতে এরকম একটা বেয়াদব কাজের মেয়ে, মানে আমি না বুঝতে পারছি না। কি যে বলিস না তুই। আমি কিন্তু এখন আর অবাক হচ্ছি না, কারণ এইসব কাজের মেয়েদের কোনো শিক্ষা আছে নাকি? এরা কি জানে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? যে ভাব ধরে আছে মনে হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ঠিকই মানুষের পাশে কাজ করে। দেখ না, আবার পর্দা করে, হিজাব পরেছে যাতে আমরা কেউ ওকে না দেখি। কি সুন্দর চেহারা মনে হয়, আমার মনে হয় খুব কুৎসিত চেহারা, আমরা দেখলে হাসবো তাই আর কি মুখটা ঢেকে রেখেছে, বুঝছিস না? আমার মনে হয় কি বাসার হতে চোখ দেখে প্রেমে পড়ে এই বাসায় কাজে রাখছে। বাসারের রুচি একদম নিচে নেমে গেছে। আমার তো তাই মনে হয়, চোখ দুটো সুন্দর দেখে কাজে রাখছে, চেহারা তো সুন্দর নেই, এই জন্য ঢাইকে রাখছে আমরা না দেখি। আসলে আপনাদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, আপনাদের সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। আপনাদের ড্রেস আপের কি অবস্থা! আপনি একজন মেয়ে মানুষ হয়ে একজন ছেলে মানুষের মতো ড্রেস আপ পরে একজন ছেলে মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছেন। তোকে তো আমি এখন না মেরে পারলাম না। একদম ঠিক আছে। এই কি ব্যাপার, তুই এসব কি করছিস? ওর গায়ে হাত তুলছিস কেন? তো কি করব? ও তোর বাড়ির কাজের মেয়ে হয়ে তোর নাম ধরে ডাকছে, এটাকে আমরা সহ্য করতে পারি বল? তোদের কে বলেছে যে ও এই বাসার কাজের লোক? তোরা জানিস ওকে? আজব, ও ড্রেস আপ দেখে তো মনেই হচ্ছে একজন কাজের লোক। তো কাজের লোক ছাড়া কে হবে? হ্যাঁ সেটাই তো, কাজের মেয়ে ছাড়া কি হবে ও? হ্যাঁ, তারপর তো সেটাই ভেবে নিব। কি রে, তুই ওর গায়ে থাপ্পড় দিলি কেন? হ্যাঁ, থাপ্পড় মেরেছি। ও কাজের মেয়ে না, ও আমার ওয়াইফ। ওয়াইফ? কেন, তোরা কি ভেবেছিস একটা মেয়ে কি বোরকা পরতে পারে না? একটা মেয়ে কি পর্দা করতে পারে না? আর কোনো মেয়ে যদি বোরকা পরে বা পর্দা করে সে কাজের মেয়ে হয়ে যায়? একজন মুসলিম ঘরের মেয়ে, সে তো বোরকা পরতেই পারে, সে তো পর্দা করতেই পারে, তাই না? এটা নিয়ে তো নেগলেক্ট হওয়ার কিছু নেই। তার জন্য তোরা আবার গায়ে হাত তুলবি, ওকে মারবি, ওর সাথে খারাপ ব্যবহার করবি? তোদের তো একবার ভাবা উচিত ছিল যে ও একজন তোদের মতো মানুষ। তোদের তো বিবেক নেই, তোদের বিবেক নষ্ট হয়ে গেছে। আর একটা জিনিস মনে কর, ধরো আমার বউ না, তারপরেও কি তোরা ওর গায়ে হাত তুলবি? কেন, কাজের মেয়ে কি মানুষ হয় না? কাজের মেয়েরা কি মানুষ না? তোরা সবসময় তোদের নিজেদের মতো চিন্তা করিস, মানুষকে মানুষ বলে মনে করিস না। শোন, তোরা দুজন না এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যেদিন তোরা মানুষকে মানুষ চিন্তা করবি, মানুষকে মানুষ ভাববি, সেদিনই আমার বাসায় আসবি। আর সেদিনকেই তোদেরকে আমি আমার বন্ধু পরিচয় দেবো, তার আগে না। যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। বাসার, আমাকে কিছু বলতে দাও। হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, তবে আমি অশিক্ষিত নই, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আর আপনাদের ভিতরে তো ইসলামিক কোনো জ্ঞানই নেই। আমাদের কোরআনে আছে মেয়েরা 7 বছরের পর থেকে পর্দা করবে। আর আপনি কি আদৌ পর্দা করেন? আচ্ছা আপু, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি যেই ধরনের ড্রেস আপ পরে ঘোরাফেরা করছেন, এই ধরনের ড্রেস আপ কি আদৌ একটা মেয়ে পরতে পারে? আপনি যাদের সাথে ঘোরাফেরা করছেন হয়তো একদিন তারাই আপনার ক্ষতি করবে, তখন আপনি তাদেরই দোষ দিবেন যে হয়তো আপনার বন্ধুরা খারাপ। কিন্তু আপনি একটাবারও ভাববেন না যে আপনার ড্রেস আপের কারণে, আপনার চলাফেরার কারণে আপনার ক্ষতি হয়েছে। আমিও চাইলে আপনাদের গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু আমি অতটা অভদ্র না। আমার বাসায় মেহমান আসলে তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এতটুকু শিক্ষা আমার পরিবার আমাকে দিয়েছে। তাছাড়া কথায় আছে না,
মিষ্টির দোকানে যদি মিষ্টি খোলা থাকে মাছি কিন্তু একটু বেশি ভনভন করে, আর ওই মিষ্টি কিন্তু কেউই নিতে চায় না, সবাই ঢাকা মিষ্টি খুঁজে। তোরা দুজন এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা বের হয়ে যা। হ্যাঁ অবশ্যই যাব, তোর মতো মানুষের সাথে আর বন্ধুত্ব রাখবো না। এই সামনে চল তো। এই বুয়া, তোর শাড়িটা আমাকে দে জলদি। ম্যাডাম এগুলো কি করতেছেন আপনি? আমার শাড়ি ধরে টানতেছেন কে? শোন, আমার ড্রয়ার থেকে একটা ভালো শাড়ি নিয়ে তুই পরে ফেলবি, তোর শাড়িটা আমি পরবো। দে তো, কথা বলিস না। আমার এভাবে ইজ্জত হরণ করেন না ম্যাডাম, আপনি একটা মেয়ে মানুষ, মেয়ের ইজ্জত হরণ করতেছেন। দে দে। আরে মেয়েটা বেশি কথা বলে। শোন, কিছুক্ষণের জন্য তুই হবে এই বাড়ির মালকিন আর আমি হব কাজের বুয়া, বুঝতে পেরেছিস? বাকিটা আমি সময় হলে বুঝিয়ে দিব, এখন সময় নেই। বাহ, বাসাটা তো অনেক সুন্দর। এই তুই কি এই বাসার কাজের বুয়া? আমি তো এই বাড়িতে কাম করি, আমি এই বাড়ির কামের বুয়া। এক কাজ কর, তোর মালকিনকে ডেকে নিয়ে তো। স্যার, আপনি আমার মালকিনরে দিয়া কি করবেন? আপনি আমার মালকিনরে কি কইবেন আমার কাছে কন, আমি আমার মালকিনরে কইয়া দিব না। তোর মালকিনকে যেটা বলবো সেটা আমি তোকে কেন বলবো? তোকে বলেছি না তোর মালকিনকে ডেকে নিয়ে আসতে? যা মালকিনকে ডেকে নিয়ে আয়। শুনেন স্যার, আমার কাছে যে কথা কওয়া আর আমার মালকিনের কাছে কথা কওয়া একই কথা, তাই কই কি আপনি আমার মালকিনরে কি কইবেন আমার কাছে কোন, সমস্যা কই? তোর মালকিনকে যেটা বলবো সেটা আমি তোকে কেন বলবো? তোকে বলেছি না তোর মালকিনকে ডেকে নিয়ে আসতে? যা মালকিনকে ডেকে নিয়ে আয়। স্যার, আপনার কথার যেই তেজ, আপনার কথা হই না না, আপনার আমার খুব পছন্দ হয়েছে। আরে আজব তো, আমাকে তোর পছন্দ হয়েছে মানে? এই তুই কি সব যাতা বলছিস? স্যার, আমি না আপনার ভালোবাসা ফলাইছি, এখন কোন তো আপনি কি আমার লগে প্রেম করবেন? এই শোন, আমি যাকে ভালোবাসি একজনকেই ভালোবাসি, আর সেটা হলো তোর মালকিন। আর একটা কথা বলবি না, আমার কিন্তু মাথাটা বিগড়ে যাচ্ছে। তোর মালকিনকে ডেকে নিয়ে আয়, যা। বাসাটা বেশ সুন্দর আছে, এবারে মালকিনকে বিয়ে করতে পারলে লাইফটাই সেটেল হয়ে যাবে, আর প্রবাসে থাকা লাগবে না। আরে তুমি কতক্ষণ হলো আসছো? বসো। কিন্তু আপনি কি? আমি কি এতদিন আপনার সাথে কথা বলেছি? স্যার, এটাই তো আমার মালকিন। তার মানে আমি এতদিন বিদেশে থেকে আপনার সাথে কথা বলেছি? তুমি এতদিন আমার সাথেই কথা বলেছো। মানে কি? কিন্তু আমি যার সাথে কথা বলেছি তার সাথে তো আপনার চেহারার কোনো মিল নেই। স্যার দেখেন তো, আপনি এতদিন যে মাইয়াটার লগে কথা কইছিলেন ওই মাইয়াটার লগে আমার চেহারার মিল আছে কিনা? আমি তো এই বাড়ির কামের বুয়া স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এতদিন তো তোর সাথে কথা বলতাম, তুই তাহলে আমার সাথে কথা বলতিস? হ্যাঁ স্যার, এতদিন আপনি ওই ইতালিতে বইয়া আমার লগে কথা কইছিলেন স্যার। আর কি যে কমু আপনারা স্যার, এই যে আমার মালকিনরা এত ভালো মনের মানুষ, আমারে তো কামের বুয়া হিসেবে ট্রিটই করে না স্যার। হে কি করে জানেন? ম্যাডামের যত দামি দামি টপস আছে, শাড়ি আছে, সব কিছু আমারে দেয়। আমারে নাকি পরাইলে সুন্দর লাগে দেখতে, হ্যাঁ লিগা ম্যাডাম আমারে পরাই রাখে। তাই আপনি বুঝতে পারেন নাই, আপনি তো মনে করছেন আমি মালকিন, আর মালকিন দেখাই আপনি আমার লগে প্রেম করছেন, কিন্তু এখন তো আপনি ঠইকা গেছেন, আমি বাড়ির কামের বুয়া, মালকিন তো ম্যাডাম। ও আল্লাহ গো, তার মানে আমি এতদিন একটা কাজের বুয়ার সাথে কথা বলেছি? মানে একটা কাজের বুয়ার সাথে দেখা করার জন্য আমি বাংলাদেশে এসেছি? এটা কিভাবে সম্ভব? আই, তুই আমাকে আগে কেন বলিসনি যে তুই কাজের বুয়া? তুই কারো বাসায় কাজ করিস? আরে কি বলছো তুমি এসব? কাজের মানুষ কি মানুষ না? ওর সাথে প্রেম করেছো আর এখন ব্রেকআপ করে দিচ্ছ ও কাজের মেয়ে বলে? এই, আপনি চুপ থাকুন, আপনি কোনো কথা বলবেন না। এই, তুই যে একটা কাজের বুয়া সেটা আমাকে আগে কেন বলিসনি? তাছাড়া আমি একটা কাজের বুয়ার সাথে দেখা করতে সেই প্রবাস থেকে বাংলাদেশে এসেছি, আর তোর সাথে যখন আমি কথা বলতাম তখন তোর গেট আপ, তোর চলাফেরা তো এমন ছিল না। তোকে দেখলে মনে হতো তুই কোটিপতি ঘরের সন্তান, কিন্তু আজকে দেখছি তুই কাজের বুয়া। এটা কিভাবে সম্ভব? স্যার এত কথা বাদ দেন তো, আপনি তো প্রেম এতদিন আমার লগেই করছেন, আর এত কষ্ট করে আপনি ওই দূর প্রবাস থেকে আইছেন আমার লিগা। তাহলে একটা কাজ করি, চলেন স্যার, আপনার আমি বিয়া কিরা খালি। চুপ থাক, তোকে আমি বিয়ে করব? তোর মতো কাজের বুয়াকে? কোনো দিনও না। আমি কোনো কাজের বুয়াকে বিয়ে করার জন্য দেশে আসিনি। কেন স্যার, আপনি আমার লগে এখন এমনি কথা কই
করে কইছিলেন ভালোবাসায় গরিব ধনী দেখা হয় না, মন দেখা হয়। আর আপনি আমার মন দেখা আমারে পছন্দ করছিলেন, আর এখন আপনি কইতাছেন আমি এই বাসার কামের বুয়া দেখে আপনি আমারে বিয়া করবেন না। এটা আমি মানবো না স্যার, আপনারে আমারে বিয়া করতে হইব। তো তখন তো তোর গেট আপ সুন্দর দেখেছিলাম, তুই কি আমাকে কখনো বলেছিলি যে তুই কারো বাসায় কাজ করিস? দেখেন স্যার, আমি কোনো কথা বুঝি না। আমি আপনার লগে প্রেম করছি মানে আমি আপনার লগেই প্রেম করছি, তার মানে আমি আপনারই বিয়া করব। আর আমি যদি আপনারে না পাই তাহলে কিন্তু আমি মইরা যাবো করে দিলাম। চুপ! তোর মতো কাজের বউকে আমি কখনো বিয়ে করব না। এই, তোর সাথে কি আমার যায়? তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখেছিস? তুই একটা বাসার কাজের বুয়া, আর আমি কিনা ইতালি থাকি, আমি ইতালি প্রবাসী। তোকে বিয়ে করব আমি? তোকে বিয়ে করে কি আমি মরবো? হ্যাঁ, আমাকে পাগল মনে হয়? আমি ফিডারকে, আমি ছোট শিশু যে তোকে বিয়ে করব? কোনোদিনও না। না না স্যার, আমি তো এত কথা শুনবো না স্যার। আপনি আমার লগে যখন প্রেম করছিলেন তখন মনে ছিল না? হ্যাঁ, এখন আপনি এত কথা কি লিগা কইতাছেন? আমি মন থেকে ধইরা রাখছি আমি আপনারই বিয়া করব, তার মানে বিয়া আমার আপনার লগেই হইব। কিন্তু আমি তোকে জীবনেও বিয়ে করব না। তুই কাজের বুয়া, কাজের বুয়ার মতোই থাকবি। আমি চলে যাচ্ছি এখান থেকে। আর খবরদার, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। দাঁড়ান বিদেশি বাবু, আর তুলি, তুই আবার তোর বিদেশি বাবুকে দাঁড়াতে কেন বললি? সে যেহেতু চলেই যাচ্ছে তাকে চলে যেতে দে। ম্যাডাম উনি যেহেতু চলে যাইতেছে, ওনার যাওয়ার মুহূর্তে সত্যিটা জানা দরকার। কি বলছিস তুই? এই, তুমি কি আমার সাথে ফান করতেছিলে এত সময়? ফান? তাও কি না আমি করব তোমার সাথে? অসম্ভব। শোনো, লাইফটা না এতটা সহজ না, অনেক কঠিন। আর লাইফে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে না ভেবে চিন্তে নিতে হয়। আর আমি তোমাকে ভালোবেসেছি, আর তোমাকে একটু বাজিয়ে দেখবো না যে আমার চয়েসটা কতটুকু ভালো। তাই আমি প্ল্যান করে আমি আমার কাজের বুয়ার গেট আপ নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছিলাম, যাতে আমি তোমাকে পরিচয় দেই আমি এবারের কাজের বুয়া, আর আমার কাজের বুয়া এবারের মালকিন। যাতে আমি দেখি আমার পছন্দ করা লোকটার মন মানসিকতাটা কেমন। আর তোমাকে টেস্ট করা আমার হয়ে গেছে, তুমি তো শুনেই ফেললে ও এবারের কাজের বুয়া আর আমি এবারের মালকিন। সো তুমি এখন কি বলতে চাও? আরে শোনো না, আমি না ভুল করে ফেলেছি, আমার একটা মিস্টেক হয়ে গেছে। শোনো, চলো আমরা এখন বিয়ে করে ফেলি। কি? আমি বিয়ে করব? তাও আবার তোমাকে? তুমি কি ভেবেছো তুমি ইতালি থেকে আমার বাসায় সরাসরি চলে আসবে আর আমি বিয়ের সানাই বাজিয়ে তোমার কাছে বিয়ে বসে যাব? ইম্পসিবল। তোমাকে না আমার খুব ভালো করে পড়া হয়ে গেছে। তুমি মনে করেছিলে লাখ লাখ টাকার সম্পত্তি দেখেছো, এত বড় একটা বাড়ি দেখেছো, এত কোটিপতির একটা মেয়েকে আগে প্রেমের জালে ফাঁসাবে, তারপর বিয়ে করবে, তারপর তার সম্পত্তি হাতিয়ে নেবে। কিন্তু আমি তো তোমার এই প্ল্যান সাকসেস হতে দেব না, কারণ তোমার প্ল্যান সাকসেস হওয়ার আগে আমি আমার লাইফ থেকে তোমাকে গেট আউট করে দেবো। কিসের জন্য জানো? আমি আমার লাইফে কোনো স্বার্থবাদ মানুষকে চাই না। তুলি, তুই তোর বিদেশি বাবুকে খুব সুন্দর করে বলে দে আমি আসার পরে যাতে তার এই দুষ্টু নোংরা চেহারাটা আর না দেখি। যারা এই, তোর মালকিনকে বুঝে একটু বল না। বিদেশি বাবু, আমার মাল কিন্তু আপনার বিয়ে করবো না, তাই আমি কিন্তু রাজি আছি। চলেন আমরা বিয়েটা করে ফেলাই। এই, তোর মাথায় কি সিট আছে? তুই কি পাগল? তোর সাথে আমার যায়? তুই একটা কাজের বুয়া, আর আমি থাকি কই বিদেশে। তোর সাথে আমার বিয়ে অসম্ভব। সর! ও বিদেশি বাবু, আরেকবার চিন্তা করে দেখেন না, দেখেন না আমার ঠিক মালকিনের মতোই কিন্তু লাগতেছে। শোন, পাগলের সুখ না মনে মনে, তুই পাগল হয়ে গিয়েছিস। সর এখান থেকে, পাগল কোথাকার। পাগল কোথাকার? বিদেশি বেটি বিদেশ থেকে আইসি তো ভালো বেটি দেখে বিয়ে করবা লাগে, কাজের বেটি না কপালে জুটবো।